হলোটা কি? কথা কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। দাঁড়াতে বলছি তো। ওনার কথাগুলো শুনেও না শোনার ভান করে হেঁটে চলেছি আমি। হঠাৎ হাতে হ্যাচকা টান অনুভব করলাম। আচমকা টাল সামলাতে না পেরে পড়লাম ওনার উপরেই হুমড়ি খেয়ে। ওনার থেকে অনেকটা খাটো হওয়ায় আমার ঠোঁট জোড়া স্পর্শ করলো ওনার বুককে। সেই জায়গাতে এক কথাই চুমু দিয়েছি আমি। ছি ছি, তুই এতটা খারাপ? একা ঘরে পেয়ে আমাকে রেপ করছিস? এমনিতে কিচ্ছু করতে পারছিস না বলে এরকম অসভ্যতা করছিস? দিয়ে আমাকে বশ করতে চাস তুই? শোন, সেটা কখনো পসিবল না। ওটা আমার উপর থেকে। এই বলেই জাঙ্কুক এক ধাক্কা দিল তেকে। ওনার ধাক্কায় কিছুটা দূরে সরে যায় তে। কি যা তা বলছেন আপনি? এতটা নিচ মনের মানুষ নিজে আমাকে ধাক্কা দিয়ে আবার নিজেই এমন কথা বলছেন? অসভ্যতা আপনি করেছেন, আমি নই। লাইক সিরিয়াসলি? আমি তো করিনি। এই দেখ, তোর লিপস্টিকের দাগ রয়ে গেছে আমার বুকে। এখন যে কেউ দেখলে বুঝতে পারবে তুই জোর করে আমাকে করতে চাইছিস। আজকাল ছেলেদের এইভাবে ইমপ্রেস করিস বুঝি? বারবার এক কথা শুনতে আর ভালো লাগছে না। এই সব শোনার পর নিজের রাগকে কন্ট্রোল করতে আর পারলাম না। পরে কি হবে বা হতে পারে সেসব কথা চিন্তা না করে কষিয়ে মারলাম এক থাপ্পড় ঠাস করে। কিছু বলছি না বলে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছেন। এতটা কুৎসিত চিন্তা ভাবনা আপনার মাথায় আসে কি করে? দেশের ছেলের অভাব পড়েনি এখনো, আর আমারও এতটা দুর্দিন আসেনি যে আপনাকে ইমপ্রেস করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, অসহায় হতে পারি বলে অবলা নই। আমার সাথে হওয়া অন্যায়ের জবাব একদিন না একদিন সবাইকে দিতেই হবে। ঘুরে দাঁড়াবো আমিও, সবকিছু ফিরিয়ে আনবো। সেদিন দেখবো আপনার রুট ব্যবহার কোথায় যায়। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এটা যদি মাকে বলি তাহলে তোর কি হাল হবে বুঝতে পারছিস? খুব বুঝতে পারছি। বকবে এ নিয়ে বাসায়, আর মামুর সাথেও ঝামেলা পাকাবে, এমনকি আমাকেও বাসা থেকে বের করে দিতে পারে। আর তাই বলে তো এই ভয়ে কি অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দেব? না, কিছুতেই না। এতে যদি বাড়ি ছাড়তে হয় তাও ছেড়ে দেব। তোকে আমি ছাড়বো না, দেখে নেব এর শোধ কি করে তুলতে হয় জানা আছে আমার। বেরিয়ে যা আমার রুম থেকে। এই বলে জাঙ্কুকদের হাত টেনে হ্যাচকা টান দিয়ে রুম থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ধাক্কার তাল সামলাতে না পেরে তে মেঝেতে আছাড় খেয়ে পড়ে। সেখানেই বসে কেঁদে ওঠে তে। এতিমরা এতটা অসহায় হয় এই দিনগুলো আমার জীবনে না এলে হয়তো জানতেই পারতাম না। আমি পদে পদে অপমান আর সহ্য করতে পারছি না। রাতে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে বসে বাবা মায়ের ছবি দেখছি। কি দোষ করেছিলাম আমি আম্মু, যে তোমরা এইভাবে আমাকে একা করে দিয়ে ছেড়ে চলে গেলে? কেন নিয়ে গেলে না আমাকে? প্লিজ সেদিন নিয়ে যেতে পারতে। সেদিন না পারো আজ নিয়ে যাও। আমি যে আর পারছি না। আপনজনদের কাছ থেকে অপমান অবহেলা সহ্য করতে আর পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বু আম্মু তোমরা কোথায়? তে তার আব্বু আম্মুর ছবি বুক আগলে রেখে কাঁদছে। এমন সময় মাথায় কারোর একটা হাতের স্পর্শ পেয়ে চোখ বুজে তারপর তাকায় সেই দিকে। মামু তুমি এখানে? কাঁদছিস? কাঁদিস না মা, পুরনো কথা আর তুলিস না মা। এখন তুই বল, আমার একটা কথা রাখবি? কি কথা মামু? অবশ্যই রাখবো। দেখ, মেয়ে বড় হলে সব বাবা মাই তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু তোর আব্বু আম্মু, তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা সেরে ফেলতে। হ্যাঁ, এখন তুই এটাই বলবি তো যে তুই এখন ছোট আছিস, তাই আগে রোজি আর জিমিনের বিয়ে হবে, তারপর না হয়। না রে মা, এটা বলিস না। তুই যতই যাই বলিস না কেন, আমি জানি এই বাড়িতে তোকে কেউ চায় না, সবাই অপমান করে। আজকে দেখ, জাঙ্কুকের ব্যবহারও আমার চোখে পড়েছে। আমি জানি এর আগেও তোর সাথে অনেক বড় অপমান করেছে ওই জাঙ্কুক, কিন্তু আমি নিরুপায়, কিচ্ছু করতে পারিনি। তাই তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলেই আমি নিশ্চিত হয়ে যাই। প্লিজ মা, আর না করিস না। মামুর কথা ফেলতে পারি না আমি। তাছাড়া এভাবে করুণ সুরে দু হাত জড়ো করে বলছেন, তাই আমি আর না করতে পারলাম না। তবে কি এটাই হওয়ার ছিল, এই বয়সে বিয়ে? আচ্ছা, ওই লোকটাও কি এমন ব্যবহার করবে নাকি? আমার স্বপ্নের সেই পুরুষের মতো আগলে রাখবে, নাকি আমায় ভালোবাসবে? আজ দেখ, পাত্রপক্ষের সামনে বসে আছে, মিষ্টি কালারের শাড়ি পরেছে, আর ঘোমটার আড়ালে ছেলেটাকে এক নজর দেখে নিয়েছে।
বেশ স্টাইলিশ আর হ্যান্ডসামও। ওনারকে দেখেই বেশ ভালো লাগছে তের, দেখে বেশ ধনী আর ভালো পরিবারের মানুষ বলেই মনে হচ্ছে। ওনাদের দেখেই বুঝে গেছি আমাকে পছন্দ হয়ে গেছে। তাই ওনার বাবা বলে ওঠেন, মাশাআল্লাহ, মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। মিস্টার যে হোক, আমি আর দেরি করতে চাই না, এই সপ্তাহতেই বিয়েটা সেরে ফেলতে চাই। আর এতে আশা করি আমার ছেলেরও কোনো অসুবিধা নেই। যে হোক কিছু বলতে যাবে ঠিক এমন সময় ডেভিলের কথা কানে এলো তের। আরে আঙ্কেল, এত কিসের তাড়া? আগে তো মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিন, তারপর না হয়। আরে জাঙ্কুক যে, এটা বলে আর লজ্জাই পেল না আমাদের। তোমার বাবা একজন সৎ ভদ্রলোক, ওনার ভাগ্নে খারাপ হবে না, এটা ওনার মতোই হবে, তা আমরা খুব ভালো করে জানি। তাই খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করছি না। না না আঙ্কেল, এমন বোকামি করবেন না। বাবাকে দেখে তো ছেলেকেই বোঝা যায় না, আর আপনি সেখানে ভাগ্নের ক্যারেক্টার নিয়ে বিবেচনা করছেন। জাঙ্কুক, থামো, কি যাতা বলছো? যাতা নয় বাবা, যা সত্যি সেটাই বলার চেষ্টা করছি। আমরা কাউকে ঠকাতে চাই না। পরে ব্যাপারগুলো জানাজানি হলে ওনারা তো তোমার দিকে আঙুল তুলবেন, তার চেয়ে এখনই জানা ভালো। আর কাই, ভেতরে আয় তো। সাথে সাথে ঘরে প্রবেশ করলো একটা লোক। লোকটাকে দেখে তের খুব চেনা চেনা লাগছে। এটা তো সেই গুন্ডাটা যে আগেও তেকে ডিস্টার্ব করেছে, তারপর বুগাম ভাইয়ার কাছে মার খেয়ে পিছু ছেড়েছিল তের। এখানে কেন সেটাই বুঝতে পারছে না তে। কাই এখানে কেন জাঙ্কুক? তোমার আদরের ভাগ্নির ক্যারেক্টার সার্টিফিকেট দিতে এসেছে। কাই, তের সম্পর্কে যা যা জানিস ওনাদের বলতো। কাউকে কিচ্ছু বলতে হবে না, তুমি এখন আসতে পারো কাই। না না, সেটা বললে কি করে হবে? আমাদেরও তো জানা উচিত তোমার ভাগ্নি ঠিক কি জিনিস। বলো বাবা, তুমি নির্ভয়ে বলো। আমরাও শুনতে চাই। আসলে আঙ্কেল, আপনারা দেখে যতটা সহজ সরল দুঃখী মেয়ে ভাবেন, অতটাও দুঃখী নয়। সবটাই ওর নাটক। আমি বলতে বাধ্য হচ্ছি, ওর ক্যারেক্টার হেভি দোষ আছে মাই। কয়েকদিন পর পর জামা কাপড়ের মতো বিএফ বদলায়, কয়েকদিন ঢলাঢলি করার পর ছেড়ে দেয়। এই তো গত পরশু দিনই দেখলাম একটা ছেলের সাথে। না জানি লোক চক্কর আড়ালে আর কত কি যে করে। চুপ করো কাই। জাঙ্কুক, এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও ওকে। আমি জানি আমার তে কেমন, তোমার কাছ থেকে জানার কোনো প্রয়োজন নেই। কয় টাকার জন্য একটা মেয়ে সম্পর্কে এভাবে বলতে লজ্জা করছে না তোমার? দেখুন আঙ্কেল, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। আমি জানি না, কথাটা জানানো আপনাদের প্রয়োজন মনে হলো তাই জানালাম, বাকিটা আপনাদের ইচ্ছে। আমি আসছি। ছি ছি ছি, তলে তলে এত আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আমি আগেই জানতাম এই মেয়ের চরিত্রের দোষ আছে, তাই তো আগের বার আমার ছেলেটাকে ফাঁসাতে পেরেছিল। তুমি থামবে? লিজা তার স্বামী অর্থাৎ জিহবের কথায় চুপ করে যায়। দেখুন আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার তে অতীব ভালো মেয়ে, ওর একটা কথাও সত্যি নয়। আর এবার বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি, কি বলেন? আমরা আপনাকে ভালো লোক বলেই জানতাম। আপনার ছেলের কথাই ঠিক। মামু দেখে কি আর ভাগ্নি বিচার করা যায়? কখনো না। আমরা এমন নষ্টা মেয়েকে বাড়ির বউ করতে চাই না। সরি। এই চলো সবাই। এবার লিজা যা নয় তাই বলা শুরু করে তেকে। আর যে হোক কেউ, জানি শুনতে খারাপ লাগছে, তবুও ক্যারেক্টারলেসকে ক্যারেক্টারলেস ছাড়া আর কিচ্ছু বলতে পারছি না আমি। আচ্ছা বাবা, এই মেয়েকে তুমি বিয়ে দিতে পারবে তো? কেন পারবে না, অবশ্যই পারবে। তে ক্যারেক্টারলেস নয়, ওকে নিয়ে কাউকে ভাবতে হবে না। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়ে করতে রাজি আছি। আপনি? আমি। নিশ্চয়ই আশা করিসনি। বাবা, তুমি বিয়ের আয়োজন করো, আমি তেকে বিয়ে করব। তুই এটা কি বলছিস বুগাম? আর শেষ পর্যন্ত তুই এরকম একটা খারাপ মেয়েকে বিয়ে করতে চাস? একে তো এতিম, তার উপরে না না, কিছুতেই মানবো না আমি। মা, তুমি থামো তো। কে কোথা থেকে এসে তের সম্পর্কে দুটো মিথ্যে কথা বলে গেল আর তুমিও বিশ্বাস করে বসলে। আমরা তো জানি তে এমন নয়, ও খুব ভালো মেয়ে। না না, এটা হতে পারে না। আমি ওনাকে নিজের ভাইয়ের মতো ভাবি, তাহলে এখন কি করে? না না ভাইয়া, এটা হতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করবেন। কেন পারবি না মা? বুগাম অযোগ্য কোথায়? সব দিক থেকে তোর জন্য পারফেক্ট। বুগাম,
আমিও জানি না, আমার তে কোনো অন্যায় করবে না। আর ওর জন্য আমিও এতদিন যোগ্য পাত্র খুঁজছিলাম। আমি নিশ্চিত যে তুই বিয়ে করে রাজি হচ্ছিস, এতে ও ভীষণ সুখী থাকবে। তোকে কি বলে ধন্যবাদ দেবো আমার জানা নেই রে। তুই আমায় বাঁচালি রে ভুগাম বাবা। সবাই তো তোর মতো নয়, তাই না? কিছু কিছু লোক আছে ওর ভালো চাই না, তারাই তো এইসব বলে থাকে, আর সাথে সাথে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে থাকে। বাবা, তুমি কি কথাগুলো আমাকে মিন করে বলছো? কোনো ব্যাপার না, বলতে থাকো। তবে যাই করো না কেন, পরে কিন্তু এইসবের জন্য পস্তাতে তোমাকেই হবে। তখন এটা তখন দেখা যাবে। তাহলে এটাই ফাইনাল, বোগামের সাথে তোর বিয়ে দিচ্ছি আমি। আর হ্যাঁ, এই ব্যাপারে কারোর কোনো জ্ঞান শুনতে চাই না আমি। যেখানে ছেলে আর ছেলের বাবা রাজি, সেখানে কারোর কথা মানায় না। আস্তে আস্তে ওখান থেকে সবাই চলে যায়। আমি ঠাই দাঁড়িয়ে আছি। এই সব কি হচ্ছে শুধু মুখ বুজে দেখেই গেলাম। আর সে তো বসে বসে এটা ওটা খেয়েই চলেছে। ওনাকে এখন মাথার উপর থেকে তুলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। যদিও তা পসিবল নয়, তবু কল্পনায় ভাসতে মানা কথাই। ওনাকে দেখে রাগে পুরো শরীরটা জ্বলছে। আজ ওনার জন্য সবটা হলো। যদি ওই ছেলেটার সাথে আমার বিয়েটা না ভাঙতো, তাহলে আজ বোগাম ভাইয়াকে এইসব ডিসিশন নিতে হতো না। আমিও কিছুতেই ওনাকে বিয়ে করতে পারি না, এটা কখনো হবার নাই। রাগি ফেস নিয়ে সোজা চলে গেলাম জাঙ্কুক ভাইয়ার দিকে। দু হাতে কোমর চেপে দাঁড়ালাম আমি। এটা আপনি কেন করলেন? কি পেলেন এটা করে? আজ আপনার জন্য ভাইয়াকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো। কেন করলেন আমার সাথে এরকমটা? কি ক্ষতি করেছিলাম আমি? আমাকে এভাবে কথা বলতে দেখে ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। ওলে বাবালে, আমাদের তে তো জানেই না কি ক্ষতি করেছে আমার। আমার ক্ষতি তুই ছাড়া আর কেউ করতে পারে না। আজ কাঁদছিস কেন? এতদিন তো এটাই চেয়ে এসেছিস, কিন্তু করতে পারিসনি। ফাইনালি আজ আমার জন্য করতে পারছিস, তাহলে চোখ থেকে পানি পড়ছে কেন? আমি এটা চেয়েছি না, কোনোদিনও না। আমি এটা কোনোদিনও চাইনি, ওনাকে নিজের ভাই ছাড়া। থাম তো, আমার কানের পোকা খাস না। যা তাড়াতাড়ি বিয়েটা করে নে। আর আমার কি ক্ষতি করছিস জানতে চাইছিলিস না? সকালে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মেরেছিলিস, তখনই বলেছিলাম আমি শোধ নেব। দেখ কিভাবে নিলাম। তুই মারলি বন্ধ দরজার আড়ালে, আর আমি ফেরত দিলাম খোলা দরজার বাইরে। ইন্টারেস্টিং না? এইটুকু থাপ্পড়ের এত বড় একটা শাস্তি দিলেন, সকলের সামনে আমাকে ছোট করলেন, আর সাথে মামুকেও। ওনার কথাটা একবার ভাবলেন না? মামু তো আপনার বাবা হন, আর আজকে কতটা কষ্ট পেল, কতটা অপমানিত হলো, সেটা ভাবলেন না? না, ভাবিনি। আমি এখন নিজের ছাড়া কারোর কথা ভাবি না। তুই আমাকে পদে পদে অপমান করেছিস, এখন সবগুলো অপমানের বদলা নেওয়ার পালা। খুব মজা লাগতো না আমাকে সকলের কাছে ছোট করে? এবার বোঝ, সকলের সামনে ছোট হতে, মিথ্যে অপবাদ দিতে, মাথায় মিথ্যে অপবাদের বোঝা নিয়ে ঘুরতে কেমন লাগে। রাতে ডিনার শেষ করেই চলে এসেছি নিজের রুমে। বসে থাকতে থাকতে খুব একঘেয়ে লাগছিল, সাথে মাথায় নানা চিন্তা হাজারো ভাবে ঘুরপাক খাচ্ছে। বসে বসে গুনগুন করতে শুরু করি। গান গাইতে গাইতে কখন যে চোখের কোণে পানি চলে এসছে নিজেই জানি না। চোখ মুছতেই কারোর হাততালির আওয়াজ কানে এলো আমার। আপনি এখানে? খুব সুন্দর গান গাইতে জানিস জানতাম, কিন্তু এত মিষ্টি গলা সেটা তো জানতাম না। তবে আমার যেটা খারাপ লাগছে সেটা হলো তুই কষ্টের গান গাইছিলিস। কেন এত কষ্টের গান গাইছিস? আমি জানি তোর কষ্ট হচ্ছে। একবার বিশ্বাস কর আমায়, তোর জীবনের সুখের রঙে রাঙিয়ে দেব। কি দিবি না আমায় একটা চান্স? দেখুন ভাইয়া, আমি আপনাকে ভাইয়া ছাড়া আজ পর্যন্ত কিচ্ছু ভাবিনি, তাই আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? পাগলি মেয়ে, আগে ভাবিসনি তো কি হয়েছে, এখন ভাবি। কত ছেলে মেয়ে তো এভাবে বিয়ে করছে, তারা কি পারছে না নাকি সংসার করছে না? পারছে তো, তেমনি তুই আর আমিও পারবো। বুগাম ভাইয়ার সাথে কথা বলতে একটুও মন চাইছিল না, তাই কোনো একটা ভাবে ওনাকে ওনার রুমে পাঠিয়ে দিলাম। পরের দিন সকালেও ঘুম থেকে উঠে আরো বেশি মনটা অশান্ত হতে শুরু করে। এখন কার কাছে গেলে একটু শান্তি পাবো সেটাই ভাবছি। তখনই মাথায় আসে জেনি আপুর কথা। চলে গেলাম আস্তে আস্তে জেনি আপুর রুমে। কি হয়েছে তে?
এত মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? নালিশ না দিয়ে শুধু মাথা নেড়েই না বললাম। দেখতে আমি জানি তুই কি বলতে চাস। আমি এটাও জানি ভাইয়া তোকে খুব ভালো রাখবে। বড় ভাইয়ার মন খুব ভালো, বিশ্বাস কর, তোর একটু কষ্ট হবে না। তুই নিশ্চিন্তে বিয়ে করতে পারিস। আর তুই যেটা আগে বলছিলি যে তুই ভাইয়াকে শুধু ভাইয়ার চোখে দেখিস, তো কি হয়েছে তে? হ্যাঁ, এখন হয়তো ভাইয়ার চোখেই দেখছিস, কিন্তু বিয়ে হয়ে গেলে তো আর ভাইয়ার চোখে দেখবি না। আস্তে আস্তে সব বদলে যাবে তে। তুই প্লিজ আর বিয়ের জন্য না করিস না। কিন্তু জেনি আপু। কোনো কিন্তু না তে। আচ্ছা তুই একটা বল তো, আমার একটা কাজ করে দিতে পারবি? বলো না আপু, কি কাজ করতে হবে? দেখ না তে, আজ ইয়নুর বার্থডে। ও না চৌরাস্তার মোড়েতেই দাঁড়িয়ে আছে। তুই প্লিজ ওকে এই গিফটটা দিয়ে আসবি। আমি ওকে বলে দিচ্ছি তুই ওকে গিফট দিতে যাবি। ঠিক আছে আমি যেতাম, কিন্তু আমি না পারছি না। প্লিজ তুই একটু দিয়ে আয়। কিছু মনে করিস না বোন, একটু দিয়ে আয়। তে গিফট দিতে গিয়ে বাড়ি ফিরে তখন বাঁধে আরেক কাণ্ড। বাড়িতে নাকি সবাই জেনে গেছে তে আবার অন্য একটা ছেলের সাথে দেখা করতে গিয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে তে কিছু বলতেও পারছে না, কারণ দূর থেকে দাঁড়িয়ে জেনি ওকে ইশারা করে না বলছে। তের আর কি করার, কারোর কথা তো আর অমান্য করতে পারে না। তাই সব দোষ এবারের মতো সে তার নিজের ঘরেই নেই। আর মনে মনে এটাও ভেবে নাই এটা নিশ্চয়ই ওই জাঙ্গক ভাইয়ার কাজ। না হলে এই টাইমে কে বাড়িতে এসে সবকিছু বললো? ভাইয়া নাকি তখন বেরিয়েছিল, তাই কিছু বলা হয়নি। রাতে ভাইয়ার রুমের পাশে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে কি করে যাব সেটাই ভেবে পাচ্ছি না। হঠাৎ করে রুমে ঢুকবো এটাও তো কেমন লাগে, আবার না গিয়েও উপায় পাচ্ছি না। শেষ পর্যন্ত অনেক বোঝাপড়া করার পর কি জানুনি বারবার উনি এমন ভাবে অপমান কেন করছেন সবার সামনে, এটা আমাকে জানতেই হবে। আমি ঢুকতে যাব তার আগেই দরজার ওপার থেকে ভাইয়া বলে ওঠে, আমার রুমে এখন কেউ আসবে না, আর তুইও আসবি না, যা এখান থেকে। উত্তেরি শয়তানটা কেমন ভাবে বুঝলো যে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি? কিন্তু তুই যাই বলিস না কেন, আজ তোর সাথে আমার কথা বলতেই হবে। ওর মানা না মানা তোয়াক্কা করে লুকে গেল তে ভেতরে। তেকে রুমের ভেতরে আসতে দেখে জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে যেতে নাই। স্টপ, এভাবে পালাচ্ছেন কেন? আমার আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু আমার তোর সাথে কোনো কথা নেই। সরি, রাস্তা ছাড়, আমি বেরোবো। আমার আপনার সাথে অনেক কথা আছে, আমার সাথে কথা না বলে আপনি কোথাও যেতে পারবেন না। আর আজ আপনি আমার সব প্রশ্নের উত্তর দেবেন। কেন করছেন সবার সামনে এভাবে ছোট করে? কি লাভ হচ্ছে আপনার? দেখতে আজ আমি কিচ্ছু করিনি, যা করার রোজই করেছে। সে বুঝলাম আজকে না হয় ওই ঘটনা পুরোটাই রোজি আপু করেছে, কিন্তু আপনি আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন, তবেই আমি এখান থেকে যাব। কেন এত কষ্ট দিচ্ছেন আমাকে? কেন সকলের কাছে বারবার ছোট করেন? আমার চরিত্র নিয়ে কথা বলেন কেন? কেন আমাকে যখন কষ্ট দিয়ে মারার এত ইচ্ছে আপনার, তাহলে আমাকে একবারে মেরে দিচ্ছে না কেন? তিলে তিলে এইভাবে মেরে কি পাচ্ছেন আপনি? এসব আর সহ্য করতে পারছি না আমি। এতদিন আমাকে ছোট করেছেন, মেনে নিয়েছি, কিন্তু আজ সকলের সামনে মামুকেও ছোট হতে হয়েছে। মামুর জন্য আমার অনেক খারাপ লাগে, আমার খুব অস্বস্তি হয়। এইসব অপমান আর সহ্য করতে পারি না। কি ক্ষতি করেছি আমি আপনার? আজ আপনার সমস্ত উত্তর দিতে হবে আমায়। তুই জানিস না তুই আমার কি ক্ষতি করেছিস? তুই তো আমার সব থেকে বড় ক্ষতি করেছিস রে। শুনতে আমি খারাপ হতে পারি, কিন্তু তোর মতো জঘন্য মিথ্যেবাদী নই। মিথ্যেবাদী? কি বলতে চাচ্ছেন আপনি? আমি মরে গেলেও মিথ্যের আশ্রয় নিই না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। সেটা কোনো একদিন ছিল, কিন্তু এখন আর নেই। এখন তুই একটা মিথ্যেবাদী। এই মিথ্যে কথার বলেই তো একদিন আমার সাথে এত বড় খেলাটা খেলেছিস তুই। কেন বারবার আমাকে মিথ্যেবাদী বলছেন ভাইয়া? আমি মিথ্যেবাদী নই, বিশ্বাস করুন। আর কেন বলছেন আমি সত্যি জানি না। গড প্রমিস, প্লিজ বলুন কি খেলা খেলেছি। প্লিজ হাত জোর করে বলছি, সবটা বলুন আমায়। আচ্ছা তাহলে সত্যি সত্যি একটা প্রশ্নের উত্তর দিবি আমায়? দেব। বলুন কি প্রশ্ন আপনার? সেদিন যখন তোর ওপর অ্যাটাক হয়েছিল, আই মিন তোকে কেউ রেপ করার চেষ্টা করেছিল, সেদিন সেটা কে ছিল তুই জানিস?
সেদিনের ভয়ঙ্কর রাতটার কথা মনে করতেই তের আত্মা কেঁপে উঠল। এই দিনটা ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটা দিন। এই দিনের কথা কখনো আমি মনে করতে চাই না। না, জানি না কি ছিল, কারণ সে মুখোশের আড়ালে ছিল। আর রুমটা অন্ধকার হওয়ায় কিচ্ছু বুঝতে পারিনি আমি, আর ওনাকে চিনতেও পারিনি। কিন্তু সেই দিনের কথা কেন জিজ্ঞেস করছেন ভাইয়া? প্রয়োজন আছে। যদি সেদিন লোকটাকে তুই না চিনে থাকিস, তাহলে কেন সেদিন সকলের সামনে এসে বলেছিলিস সেই লোকটা আমি তোকে রেপ করতে চেয়েছি? কেন সকলের সামনে আমায় এতটা ছোট করেছিলিস? কেন আমার বাবা মা ভাই বোন সকলের কাছে আমাকে অপরাধী বানিয়েছিলিস? আমি তো তোকে মুখোশ পরা ওই লোকটা ছেলের হাত থেকে বাঁচিয়েছিলাম। তাহলে তুই কেন বলেছিলিস সেই ছেলেটা আমি? তুই বল না, তোকে কখনো আমি খারাপ নজরে দেখেছি? না, দেখিনি। সবসময় ফুপির মেয়ে বলেই জেনে এসেছি তোকে। তাহলে তুই কেন এত বড় নোংরা গেমটা খেললিস সেদিন? কেন? ওনার কথা শুনে তে পুরো পাথরের মূর্তি নিয়ে দাঁড়িয়েছে। কি বলছেন কি ভাইয়া এসব? আমি কখনো আপনার কথা বলিনি। সেদিন লাল শার্ট পরা ছেলেটার কথা বলেছি, আপনার কথা তো বলিনি। আর কে ছিল সেটাও আমার জানা নেই। তবে আমি আয়ু আপুকে আপনার কথা নয়, একটা ছদ্মবেশী ছেলের কথা বলেছিলাম যে লাল শার্ট পরেছিল। আর এটাও বলেছি আপনি আমায় বাঁচিয়েছিলেন, নইলে আমার যে কি হতো আমি নিজেও জানি না। হয়তো সেদিন আত্মহত্যা করতাম। কিন্তু আপনাকে কে বলেছে আমি আপনার কথা বলেছি? কি মিথ্যে কথা বলছিস তুই আবার? তুই যদি এটাই বলে থাকতিস, তাহলে সবাই কেন আমাকে কাঠগড়ায় দাঁড় করালো? কেন পুপি আমায় কতগুলো কথা শুনিয়ে দিয়ে সেদিন অভিমান করে চলে গেল, তোকে বাসায় নিয়ে চলে গেল। আর তারপর অভিমান ভাঙানোর আগেই আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেলেন উনি। নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ পাইনি। এই যন্ত্রণায় আজও তিলে তিলে মরছি আমি। বিশ্বাস করুন ভাইয়া, আমি এসব বলিনি। যা বলেছি সব সত্যি, একটাও মিথ্যে নয়। আর আমি আইয়ুবকে সবটা খুলে বলেছি। লজ্জায় আর কারোর সামনে বের হতে পারিনি, দরজা আটকে বসেছিলাম সেদিন। তাছাড়া অনেক নার্ভাসও ছিলাম। উনি বলেছিলেন সবাইকে যা বলার উনিই বুঝিয়ে বলবেন। কিন্তু এসব যে বলেছেন এটা আমি জানি না, কারণ এরপরে আম্মু আমায় বাসায় নিয়ে চলে এসেছিল। নাটক করছিস না? খুব ভালো নাটক করতে পারিস তো। তুই যদি না এসব বলিস, তাহলে ওর কি দায় পড়েছে সবাইকে আমার নামে মিথ্যে কথা বলার? বিশ্বাস শব্দটা তোর সাথে যায় না। আমার বিশ্বাস তুই অনেক আগে ভেঙে দিয়েছিস। বিশ্বাস করেন না বলে কি এতটা ঘৃণা করেন আমায়? ছোট করেন, অপমান করেন, শান্তি পাননি এত অপমান করেও? আচ্ছা বলুন, কি করলে আপনি শান্তি পাবেন? এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোকে। আমি যতটা কষ্ট পেয়েছি ঠিক ততটাই কষ্ট ফিরিয়ে দেবো আমি তোকে। আচ্ছা, এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলেছে, একবারেই মেরে ফেলুন। এত যন্ত্রণা সহ্য করতে পারছি না, প্লিজ মেরে ফেলুন আমায়। মরার তো খুব শখ দেখছি, তাই না? চল আমার সাথে। এবার উনি আমাকে নিয়ে যায় বাগানের পেছনে পুকুরটার ধারে। যা, খুব মরার শখ জেগেছে, লাফ দে আর মর। সাঁতার তো জানিস না, এমনি মরে যাবি। পুকুরটার কিনারায় দাঁড়িয়ে চোখের জল পড়ছে আমার অনবরত। সত্যি আমি সাঁতার জানি না। আত্মাও কেঁপে ওঠে পুকুরটার দিকে তাকিয়ে। অন্ধকার রাতে ঘনিয়ে এসেছে, এমন সময় পিছন দিক থেকে উনি আমাকে জোরে ধাক্কা দেন। ওনার এমন ব্যবহারে আমি অবাক হয়ে যাই। আর জানেন তো, আমি সাঁতার জানি না, আর তাও আমাকে এভাবে ফেলে দিল। আমি মরে গেলে উনি শান্তি পাবেন, তাই না? আস্তে আস্তে পানির অতলে তলিয়ে যাচ্ছি আমি। আর পুকুরের পাড় থেকে তৃপ্তিতে বসে বসে হাসছেন উনি, ডেভিল মার্কা স্মাইল দিয়ে কিছু বলেও যাচ্ছেন, যা প্রথমে কানে এলো না। পরে ডুবতে ডুবতে পানির মধ্যে থেকে ওনার কথাগুলো আমার কানে ভেসে আসে। কি রে, এখন তোর শান্তি লাগছে? নিশ্চয়ই শান্তি পাচ্ছিস। জানিস তো, কারো ইচ্ছে আমি অপূর্ণ রাখি না, তাই তোর ইচ্ছে অপূর্ণ রাখলাম না। কি করে রাখি বল? আস্তে আস্তে হাত পা অচল হয়ে আসে আমার, চোখ দুটো অসাড় হয়ে যাচ্ছে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে আমি। এইসব ভাবতে ভাবতে পানির একদম তলানিতে পৌঁছে গেছি। ঠিক তখনই বুঝতে পারলাম আমি হাওয়ায় ভাসছি। আমাকে কোলের করে নিয়ে পানির ওপরে কেউ ভেসে আছে। এটা কিভাবে সম্ভব? কিন্তু পানির নিচে ছিলাম, উঠলাম কি করে? হাউ ইজ ইট পসিবল? অনেক পানি খেয়ে নেওয়ার কারণে কাশছি আমি। তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখি এটা আর কেউ না, জাঙ্গুক ভাইয়া কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এক পারে বসালেন আমায়, তারপর আমার পাশে বসলো উনি। আমাকে কেন বাঁচালেন? আমি তো বাঁচতে চাই না, মরে যেতে চাই। মরতে দিন আমাকে। না,
ঠিক বাংলা সিনেমার মতো নায়িকাদের মতো হচ্ছে না, তবুও মোটামুটি চেষ্টাই আছে আর কি। আপনিও তো চান আমি মরে যাই, তাহলে কেন বাঁচাচ্ছেন আমায়? ছাড়ুন আমাকে, পানিতে ঝাঁপ দেবো আমি। জাংকুক এখনো তের হাতগুলো শক্তভাবে ধরে আছে, তাই তে চেয়েও এতটুকু নড়াচড়া করতে পারছে না। চোখ রাঙিয়ে জাংকুক আমার উদ্দেশ্যে আবার বলে ওঠে, এতক্ষণ মৃত্যু যন্ত্রণা ভোগ করেও কি মরার স্বাদ মেটেনি তোর? আর শোন, তোকে আমি বাঁচিয়েছি, এমনি এমনি বাঁচাইনি, প্রয়োজন আছে বলেই বাঁচিয়েছি, নইলে তুই মরলি কি বাঁচলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই তো জানিস স্বার্থ ছাড়া এই জাংকুক কোনোদিন কোনো কাজ করে না। ওনার কথাগুলো শুনে কেন জানি মেনে নিতে পারলাম না আমি। কষ্ট হচ্ছে কথাগুলো মানতে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে বাঁচিয়েছেন। চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়লো আমার। পানি ঝরে গাল অব্দি বিয়ে আসার আগেই দুটো হাত মুঠো করে নিলেন উনি। তারপর আস্তে আস্তে চোখের জল মুছিয়ে দিতে লাগলেন। এত কাঁদছিস কেন তুই? এই চোখের পানিগুলো খুব মূল্যবান, তাই অকারণে ঝরিয়ে অপচয় করিস না। আচ্ছা শোন, তোকে কেন বাঁচিয়েছি আমি, সেদিন পরে কি হয়েছিল তা কিচ্ছু জানি না আমি। এখন যদি তুই মরে যাস তাহলে কি বাকিটা বলবে আমায়? সেদিনের সব ঘটনা খুলে বল আমায়, কি হয়েছিল ওই দিন, আর ওখানে আমার নামই বা আসলো কি করে? এতক্ষণ ধরে নিজেই আমাকে পানিতে ডুবিয়ে মেরে দিতে চেয়েছিল, এখন আবার নিজেই কাহিনী শুনতে এসছে সালা ডেভিল। আমি কোথায় ফ্রেশ হবো তা না আমাকে দিয়ে কাজ করতে চাইছে। কমু না আমি, কিচ্ছু কমু না তোরে। কি হলো, কথা বলছিস না কেন? কথা বল, নইলে ভাববো সব মিথ্যে নাটক তোর, আর আয়ুকে দোষ দেওয়ার জন্য এইসব মিথ্যে নাটক করছিস। সেটা তো বুঝবেনি, আয়ু আপু তো আপনার বউ লাগে তাই না? আর উনি কেন অন্যায় করবেন? উনি তো অন্যায় করতেই পারে না। ফালতু কথা না বলে কি হয়েছে সেটা বল, না হলে কিন্তু নইলে আবারও পানিটা ফেলে দেবে তাই তো আমায়? ঠিক আছে বলছি। সেদিন জেনি আপুর বার্থডে ছিল, বার্থডের পর কেক কাটার পরেই আমি যাই ওয়াশরুমে। তখনই ওয়াশরুম থেকে বের হতেই কেউ একজন আমার হাত ধরে টানতে টানতে একটা অন্ধকার রুমে নিয়ে চলে যায়। বাইরে থাকাকালীন ওনার গায়ে শুধু লাল রঙের শার্টটাই দেখেছিলাম আমি, কিন্তু ওনার মুখটা ঢাকা ছিল বলে বিদায় দেখতে পাইনি। অন্ধকার রুমে এসে ভয়ে কেঁপে উঠি আমি। আমাকে ভেতরে ঢুকিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই আগন্তুক। আর তাড়াহুড়ো করে থাকায় দরজাটা বন্ধ করতে ভুলে গেছিল ওই লোকটা। যখন আমার গ্রাউন্ডে হাত দিয়েছিল তখনই খুব জোরে চিৎকার দিয়ে উঠি আমি। ওনাকে হালকা ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করি, উনি আবার ধরে ফেলেন আমায়। ঠিক তখনই এন্ট্রি হয় আপনার। লোকটাকে কয়েকটা খুশি দেওয়ার পরে আপনার হাত ফসকে বেরিয়ে যায় উনি, আর কোথাও পাওয়া যায়নি। এরপর আমি আপনাকে সাথেই চলে আসি বাসাতে। এই ব্যাপারে আমার সাথে কথা বলতে কিছুক্ষণ পর আসে আয়ু আপু, আর তখনকার ঘটে যাওয়া ঘটনা সকল কিছুই আমি খুলে বলি আয়ু আপুকে। তখন আমাকে বলে যায় বাইরে যেন একটা কথা না বলি, এগুলো লজ্জার ব্যাপার। জানাজানি হলে সোসাইটিতে আম্মু আব্বু বাবার কোনো কিছুই মান থাকবে না, কেউই মুখ দেখাতে পারবে না। বাইরে সবাইকে যা বলার উনিই বলবেন। আমি রুমের বাইরে যেন না বের হই। ওনার কথা মতো সত্যি রুমের বাইরে বের হইনি, কারণ ভয়টা আর লজ্জাটা খুব ঘিরে ধরেছিল আমাকে। রুমে বসে খুব কেঁদেছিলাম, যদি ঠিক সময়ে আপনি না আসতেন কি যে হতো। এত কিছু ঘটে যাওয়ার পরেতে বাসায় যে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। আব্বু চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আম্মু এসে নিয়ে যায় আমায়। তারপর তো কোনো যোগাযোগই ছিল না আপনাদের সাথে, ব্যাস এতটুকুই জানি আমি। আচ্ছা আয়ু আপু কি বলেছিল ভাইয়া? সে অনেক কথা, ওকে এই সব কিছুর জবাব দিতে হবে। আয়ু বাইরে এসে এটা বলেছিল যে সেই ছেলেটা নাকি আমি ছিলাম, তুই নাকি আমার কথাই বলেছিস। আর আমার ঘরেও সেই অপরিচিত লোকটার পরিহিত লাল শার্টটাও পাওয়া যায়। সেটা দেখে সবাই এটা বোঝা যায় যে আমি তোকে ওইসব করার চেষ্টা করেছি। তাই তো ফুপি সেদিন সবার উপরে রাগ করে, বিশেষ করে আমার উপরে রাগ করে তোকে নিয়ে চলে যাই। তারপর আর কোনো যোগাযোগ রাখে না। তারপরে আমিও একটা কাজে বাইরে চলে যাই। ওখানে থাকাকালীন সময় শুনি ফুপি আর নেই, তোকে বাসা থেকে বের করে দিয়েছে ওরা। আমার একটাই আফসোস, ফুপি সত্যিটা জানতে পারলো না। কিন্তু ভাইয়া আয়ু আপু এতগুলো মিথ্যে কেন বললো? সেটাই তো, আয়ু মিথ্যে কথা বললো কেন? আয়ু তো মিথ্যে বলার মেয়ে না, তবে কি? জানি আয়ু আপু কেন মিথ্যে কথা বলতে যাবে? মিথ্যে তো বলেছে আমি, উনি তো মিথ্যে কথা বলতেই পারে না। আর ওনার সম্পর্কে কিছু বলে তো আপনার সহ্য হয় না, কারণ আপনার হবু বউ হতে যাচ্ছে কিনা। তাই তো ওকে নিয়ে খারাপ কিছু ভাবতে যাবেন কেন আপনি? যাবেন না তো, তার চেয়ে আমি না হয় খারাপ হয়ে থাকি। এইসব বলে আমি উঠে যেতে যাব, ঠিক এমন সময় হ্যাচকা টান দিয়ে আমাকে ওনার কোলে বসালেন।
এই অবস্থায় আমার হাত পা কাঁপছে। ওনার নিঃশ্বাসগুলো একদম আমার মুখের উপর এসে পড়ছে। গরম নিঃশ্বাসে শরীরে কাঁটা দিয়ে উঠছে আমার। বিন্দু বিন্দু পানির কণাও সৃষ্টি হয়েছে। ওনার গোলাপি ঠোঁটগুলো একদম আমার কাছে। অনুভূতি খেলা খেলছে আমার মনে। মনের ভেতরে কেমন উথাল পাথাল করছে। কেন এই অনুভূতি বুঝতে পারছি না আমি। হার্টবিট লাফিয়ে লাফিয়ে উঠছে। কি হচ্ছে এইসব আমার সাথে? উনি কেমন ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকেই চেয়ে আছেন। ঠোঁটগুলো কাঁপছে আমার। আস্তে আস্তে কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে বলি, কি কি করছেন ভাইয়া? ব্যাস, আর কিচ্ছু বলার অবস্থাতেই নেই। ততক্ষণে আমার দুটি ঠোঁট নিজের দখলে নিয়ে নিয়েছেন উনি। আমি হাত দিয়ে কত পেট ঘুষি মারছি ওনাকে, কিন্তু তাও উনি ছাড়ছে না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। অঝরে কেঁদে যাচ্ছি আমি। এটা কি করলেন আপনি আমার সাথে? এসবের মানে কি? কাঁদছিস? এখন থেকে এর থেকেও বেশি কাঁদতে হবে তোকে। তবে সেটা আগের অত্যাচারের জন্য নয়, এই ডেভিল লাভারের ভালোবাসার অত্যাচার পেয়ে। এরপরেও যদি বলিস আইও আমার হবু বউ হতে চলেছে, তাহলে কিছু বলার নেই আমার। কারণ এইসবের পরেও কিছু না বোঝার কথা নয় তোর। কেন করলেন এটা? ছি, আপনি এতটা জঘন্য, এতটা খারাপ আমার সাথে করতে একটু আটকালো না আপনার? না, আটকালো না, কারণ আই এম ইয়োর ডেভিল লাভার। একমাত্র তোর সাথে এসব করতে পারি আমি, আর কারোর সাথে নয়। তোর ওপর যদি কারোর অধিকার থেকে থাকে সেটা শুধু আমার। তুই আর কারো হতে পারবি না। যা, তাড়াতাড়ি গিয়ে কাপড় পাল্টে নে, নইলে শরীর খারাপ করবে। আর একটা কথা, প্রতিদিন সকালে আমার ঘরে কফি নিয়ে আসবি, নইলে খুব খারাপ হয়ে যাবে। এই বলেই জাংকুক আবার তের গেল একটা চুমু খেয়ে ডেভিল মার্কা স্মাইল দিয়ে চলে গেলেন। সকাল থেকেই তের বেশ নিজেকে অসহায় লাগছে, একা মনে হচ্ছে। কারণ একটু আগেই তের মামু এসে জানিয়ে দিয়েছে বোগামের সাথে, মানে জাংকুকের বড় ভাইয়ের সাথেই তের বিয়ে হবে, তাও আবার 5 দিন পরে। তের খুব খারাপ লাগছে। এমন সময় একটা মানুষকে চাই যে দুটো হাত শক্ত করে ধরে বলবে, ভয় পেও না, কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি, বল দেবে, ভালোবাসা ভরসা সবকিছু দেবে। কিন্তু কিচ্ছু নেই আমার জীবনে। আম্মু আপুকেও নিয়ে অনেক সুখে শান্তিতে ছিলাম, কিন্তু ভাগ্যে সুখ সইল না। অকালেই হারালাম আমি তাদের, যাদের নিয়ে সবচেয়ে আপন ভাবতাম। সেই চাচা চাচিও আমাকে বের করে দিল বাসা থেকে। আর যাওয়ার জন্য কোনো জায়গা নেই, অন্যের ওপর ডিপেন্ডেন্ট আমি। কিন্তু এইসব আমি চাইনি। বাকি 10টা মেয়ের মতো দু চোখের স্বপ্ন ছিল আমার, জানি না কোনোদিনও কিছু পূরণ হবে কিনা। এই ভেবেই চোখের পানি ঝরছে আমার। আজকে বাবা মাকে বড্ড বেশি মিস করছি। মিস করা ছাড়া আর কোনো উপায়ও নেই। হঠাৎ সামনে কারোর উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখি বোকাম ভাইয়া। কাজিস দে, আমি বুঝতে পেরেছি তুই বিয়ে করতে চাস না। চিন্তা করিস না, কাঁদিস না, আমি এক্ষুনি বাবাকে বলে দিচ্ছি এই বিয়েতে আমার মত নেই। তোর কথা বলবো না, কারণ তোর কথা বললে বাবা খুব কষ্ট পাবে। আর যদি আমার কথা বলি তাহলেও কষ্ট পাবে, কিন্তু সেটা সীমিত, বেশি নয়, যা সহ্য করার মতো। আমাকে বুকে ধমকে রাগ করে থাকবে 2 দিন, কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে। এই বলে বোগাম চলে যাচ্ছিল। ভাইয়া, যা হচ্ছে হতে দিন, এতে আমার কোনো আপত্তি নেই। আর যদি আপনার লাইফে অন্য কেউ থেকে থাকে তাহলে আমাকে বলুন, আমি মামুকে বুঝিয়ে বলবো। পাগলি মেয়ে, আমার লাইফে যদি অন্য কেউ থেকে থাকতো তাহলে ফার্স্টেই বলে দিতাম। আমার লাইফে শুধু তুই আছিস। এটা শুনে খুশি হলাম যে তুই বিয়েতে রাজি। ভাইয়া চলে যাওয়ার পর বিছানায় শুয়ে পড়ি। ঘুমানোর চেষ্টা করে কিছুতেই ঘুম আসছে না। কি থেকে যে কি হয়ে গেল, একদিনই সব পাল্টে গেল আমার জীবন। শুধু এপাশ ওপাশ করছি, কখন যে ঘুমিয়ে পড়েছি এর মধ্যে নিজেও জানি না। সকালে ডেভিলটা চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। 7 সকালে আমার নাম ধরে ডাকছে কেন? কিছু কি হয়েছে? ধুর, আমি কি করব? আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম। উফ, আমি পাগল হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ডেভিলটার দুয়ারে পৌঁছালাম। মামি তো এক গাদা মুখে ঝামা ঘষে দিল আমার। সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচিতে দেখি আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে। টেবিলকে দেখে তো ভয়ে হাত পা কাঁপছে আমার। এতটা রেগে থাকার কারণ কি কিছুই মাথায় ঢুকছে না। আমি ঢুকতেই চিৎকার দিয়ে বলে উঠলেন উনি, এখন ওঠার সময় হয়েছে তোমার নবাবজাদি? আমার কফি কোথায়? মা গো মা, এই খেয়াল কি ওর আছে নাকি? এখন তো ভাবছে বাড়ির বউ হবে, তাই সাপের 5 পা দেখে ফেলেছে। এখন কাজ করবে কেন? না না মামি, এমন কিচ্ছু নয়, আমি ঘুম থেকে জাস্ট শাট আপ। মা তুমি যাও, আমি ওকে মজা দেখাচ্ছি।
বাড়ির বউ হলেও কি কাজ করতে হবে না? সব বুঝিয়ে দিচ্ছি আমি। খুশিতে গদগদ হয়ে চলে গেলেন লিজা। তো মিস তে, তোমার কি গতকালকে কি বলেছিলাম সেটা মনে পড়েছে? না মানে হ্যাঁ। না মানে হ্যাঁ কি মনে আছে কিনা সেটা বল, যে কোনো একটা বল। হ্যাঁ মনে আছে, আপনার ঘরে কফি নিয়ে আসার কথা ছিল, আমি আসিনি। তার কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, আর এর জন্য আসতে পারিনি। এখন কথা হচ্ছে এটা নয় যে আমি কেন আসিনি। আমি কারো ধরা বাঁধা কাজের লোক নই, সকলের কথা মেনে চলবো। কাজের লোকের মতো মালিকের কথা মেনে কাজ করবো। আমি পারবো না। রাগের মাথায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে গেল তে। যাক, এবার যা হবার হোক, কারোর অত্যাচার মানবো না আমি। কি বললি তুই? তুই কারো ধরা বাঁধা কাজের লোক না, তাহলে তুই কে? জানেন না জানো, আমি এই বাড়ির মেয়ে, মামুর একমাত্র ভাগ্নি, আর আমার বাবার রাজকুমারী। তাই আমাকে সম্মান দিয়ে কথা বলুন, একদম বকবেন না আমাকে। আমার কথা শুনে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছেন উনি। যাক বাবা, ডেভিলটাকে অন্তত কায়দা করে হাসাতে তো পেরেছি। রাগ গলে জল এখন। নো অত্যাচার। আজকে ওনার দিকে তাকিয়ে থাকতে বড় মন যাচ্ছে আমার, কেন জানি না। ওনাকে দেখতে ভীষণ ভালো লাগছে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। ওই হাসি মাখা মুখে খুব মায়াবী লাগছে ওনাকে। আজ ওনার দিক থেকে চোখ ফেরানো দায়ী হয়ে যাচ্ছে আমার। ওই, তুই রাজকুমারী? এটা ঠিক, তবে এখন রাজকুমারী নস। আমার একদম কাছে এসে কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে গেলেন উনি। কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, তুই আমার মনের রাজ্যের রাজরানী। কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুঁজে দিলেন উনি। তুই যে আমার খাঁচার পাখি, কখনো দিস না আমায় ফাঁকি। ওরে আমার অবুঝ সোনা পাখি, তোরে মন পাঁজরে আগলে যে আমি রাখি। দেখেছিস তোর ভালোবাসায় কেমন কবি কবি হয়ে যাচ্ছি আমি। তুই কি আমায় পাগল না বানিয়ে ছাড়বি না নাকি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। এসব ফালতু কথা একদম বলবে না। আমি এখন বলবো, 100 বার বলবো, তোকে বুকে আগলে রাখবো সোনা পাখি। তোর খুব সাহস হয়ে গেছে তাই না? এতক্ষণ কতগুলো কথা বলে চলে গেলি যে। আমার কাছে আসতে তোকে বলেছিলাম, তুই সকালে আসিসনি। এখনো কিচ্ছু খাইনি আমি, তাই খুব খিদে পেয়েছে আমার, আমি খাবো। ছাড়ুন আমাকে, আমার ইচ্ছা হয়নি তাই আসিনি। এত সহজ কথাটা কি বুঝতে পারছেন না আপনি? খুব বুঝতে পারছি, এই জন্যই তো তোর একটা শাস্তির দরকার। শাস্তি মানে? শাস্তি। আচ্ছা, আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। ঠিক আছে, ছাড়ুন আমায়, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তোর যাওয়া লাগবে না, আমি আমার খাবার পেয়ে গেছি। খাবার পেয়ে গেছেন মানে? আর যদি পেয়ে গেছেন তাহলে আমাকে ছাড়ুন, আমি আসি। তুই যে এত বোকা মেয়ে তা তো জানতাম না। বোকা মেয়ে, তোকে ছাড়লে আমি খাবার পাবো কোথায়? তুই তো আমার খাবার। বলে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়লেন উনি। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে দিলে আমি ক্রমাগত কেঁদে চলেছি। আজ খুব করে কথা শোনাতে হবে ওনাকে। দেখেছিস আমার খাবার, এবার যা, আর কখনো আমার কথার অবাধ্য হবি না। আর যদি হোস, প্রবলেম নেই, তোর ওপর এরকম অত্যাচার চলবে। আপনি খুব নোংরা, আপনি একটা বদলোক। জানেন, আমি আপনার ভাইয়ের বউ হতে চলেছি, তাও এসব করছেন। আজ এতিম বলে এত জোর জবরদস্তি করছেন আমার ওপর। আপনি এতটা খারাপ জানতাম না। নিজের ভাইয়ের বউকে বদ নজরে দেখছেন। ছি, এত ছি ছি করছিস কেন? ভাইয়ের বউ হওয়ার কথা হয়েছে, বউ তো হয়ে যাসনি। আর ভাইয়ের বউ হবি না, আমারই বউ হবি, চিন্তা করিস না। আর এইসব বলে আমার মাথা খাস না, মাথাটাও গরম করে দিস না। আমি কিন্তু খুব খারাপ, শুধু তোর জন্য খারাপ, আর কারোর জন্য নয়। যেদিন তোর সাথে কিছু না করেও মিথ্যা অপবাদ মাথায় নিয়েছিলাম, সেদিনই তোকে নিজের করে নেওয়ার প্রতিজ্ঞা করেছি, আর সেটা পূরণও করব। এখন তুই যা, তোর কাজ কর, আমার অনেক কাজ রয়েছে। এবার জাঙ্কু হাত ঘড়িটা পরে সাথে সাথে বেরিয়ে পড়লো কোথাও একটা। আধা ঘন্টা ধরে বসে আছি রেস্টুরেন্টে আয়ুর জন্য, কিন্তু ওর আসার নামই নেই। এতক্ষণ তো লেট হওয়ার কথা নয় ওর। আর যতই লেট হোক না কেন, ওর সাথে কথা বলেই আমি তবে বাসায় ফিরবো। কেন সেদিন সকলের সামনে আমার নামে মিথ্যে অপবাদ দিল সেটা জানতেই হবে। কিছুক্ষণ পরেই ওকে আসতে দেখলাম আমি। আমার কাছে এসে সামনে থাকা চেয়ারটি টেনে মুখোমুখি বসে পড়লো আয়ু। মুখে হাসি রেখা ফুটে উঠলো। হেই হ্যান্ডসাম, কি মনে করে আমাকে এত জরুরি তলব করলে? কোনো সমস্যা নাকি? খুব জরুরি কথা আছে, তাই তো এত জরুরি তলব করলাম। তুমি বসো। এনিথিং সিরিয়াস?
হুম, খুব সিরিয়াস। যা যা জিজ্ঞেস করবো তার সঠিক সঠিক উত্তর দিও, না হলে তোমার কপালে শনি আছে, মনে রেখো। তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি আমি কি করেছি? অনেক কিছু। আমি সেই দিনের ব্যাপারে জানতে চাই, যেদিন তেকে কেউ মলেস্ট করার চেষ্টা করেছিল। কে ছিল সে, আর তার সাথে তোমার কি রিলেশন? আর ওই ছেলেটাকে বাঁচাতে সবার সামনে আমার নামে বদনাম করেছিল কেন? এই সব প্রশ্নের উত্তর চাই। আমি কি করে জানবো এসব এসব প্রশ্নের উত্তর? আমি কি করে দেব? তো কিছু জানি না। আমাকে তেজা বলেছে, আমি সবাইকে তাই বলেছি বাইরে এসে। আমি তো এক্সট্রা কিছু বলিনি। স্টপ আয়ু, আমার তের নামে আর একটাও মিথ্যে কথা বলবে না। আমার তে আমাকে সব সত্যি কথা বলেছে। তুমি ইচ্ছে করে সবার সামনে আমাকে ক্যারেক্টারলেস প্রুভ করতে চেয়েছো, কিন্তু কেন? এইসব তোমাকে কে বললো? আমি কোনো মিথ্যে কথা বলছি না। তে আমাকে যা বলেছে তাই বলছি। আর তোমার তে মানে? চুপ। আর একটাও মিথ্যে কথা বলে লাভ নেই। আমার তে মানে আমার তে। তে সবকিছু বলে দিয়েছে আমায়। এখন সব সত্যিটা আমি জানতে চাই, তাই নাটক করো না। কেন এইসব করেছো সেসব ভালোই ভালোই বলে দাও, না হলে কিন্তু না হলে কি করবে? সেদিন তের সাথে যেটা হতে গিয়েও হয়নি, আজ সেটা তোমার সাথে করব আমি। আমি বললাম তো আমি কিচ্ছু করিনি। শুধু শুধু আমার পেছনে পড়ে না থেকে আসল লোকটাকে ধরার চেষ্টা করো। আসল লোক মানে? কে ছিল সেই লাল শার্ট পরা ছেলেটা? বলো। সরি জাংকুক, আমি তোমাকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। শুধু এটুকু জেনে রাখো, যদিও কথাগুলো আমার বানানো ছিল সেদিন, তবু এর পেছনে বড় একটা কারণ আছে। পারলে সেই কারণগুলো খুঁজে বের করো। আর কে ছিল সেটা আমি নিজেই জানি না। আমিও মুখোশের আড়ালেই রেখেছি ওনাকে। এই কাজটা করার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু তবুও করতে হয়েছে। ওই দিন ওনাকে দেখেছি আর কখনো দেখিনি, কারণ লোকটা আমায় ভয় দেখেছিল। আর আমিও ভয় পেয়ে করেছিলাম, একদম ঘাবড়ে গিয়েছিলাম আমি। লোকটা যখন তেকে রুম থেকে বেরিয়ে আসছে তখনই আমার সাথে দেখা হয়। ধাক্কা খেয়ে পড়ে যাই আমি। তখনই ওনাকে কিছু জিজ্ঞেস করার আগেই আমার গলায় ছুরি তাক করে। সকাল থেকেই বেশ মনটা খারাপ। আজকে আমার বিয়ের দিন। এই দিনটাকে কেন্দ্র করে হাজারো স্বপ্ন ছিল আমার। আমার আব্বু আম্মু অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ তার কিছুই পূরণ হচ্ছে না। বাবার কত ইচ্ছে ছিল মেয়ের ধুমধাম করে বিয়ে দেবে এই শহরে, সবাই জানবে, কিন্তু কিছুই হলো না। সব কেমন পাল্টে গেল, বদলে গেল আমার জীবন। বুগাম ভাইয়াকে স্বামী হিসেবে মানতে কষ্টও হচ্ছে। ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছি আমি। কারোর নামে কত অভিমান জমেছে আমার, কিন্তু এই অভিযোগ কার প্রতি? কে সে? জাংকুক ভাইয়া। উনি। কেন ওনার প্রতি দরদ, এত টান আমার? কি হন উনি? কিছুই তো না। তাহলে আজ কেন এত টানছে ওনার প্রতি আমার মনটা? কেন এমন মনে হচ্ছে উনি আমার সব? আচ্ছা, তবে কি আমি ওনাকে ভালোবেসে ফেললাম? না না, এটা কি করে সম্ভব? আমি তো ওনাকে ঘৃণা করি, ভালোবাসি না। উনি খুব খারাপ। আমার সাথে কত বাজে ব্যবহার করেছেন, কত ছোট করেছেন আমায়, কত অপমান করেছেন। তাহলে কেন এইসব মানতে পারছি না আমি? কেন ওনাকে ছেড়ে থাকার কথা মনে করলে কষ্টে মরে যাচ্ছি আমি? কেন কেন? সকাল থেকে কোথাও দেখতে পাচ্ছি না আজকে ওনাকে, কিন্তু উনি কোথায় গেলেন? জাংকুক ভাইয়ের সাথে কথা বলাটা আমার খুব দরকার। ওনাকে না দেখে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। সকালে ওনার রুমে গিয়ে ওনাকে দেখতে পেলাম না আমি। রুমে বসে ওনার কথা ভাবছি, ঠিক তখনই জেনি আপু আমার পাশে এসে বসলেন আর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, জাংকুক ভাইয়াকে যদি ভালোবেসে থাকিস তাহলে বলে দে, দেরি করিস না। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগেই বলে দে। জানি না আপু, কিচ্ছু বুঝতে পারছি না, তবে কোথাও একটা খুব খারাপ লাগছে আমার। কেন জানি না, কিচ্ছু ভালো লাগছে না। জাংকুক ভাইয়াকেও কোথাও দেখতে পাচ্ছি না, তাই সত্যি অস্থির লাগছে। খুব চিন্তা হচ্ছে আমার ওনার জন্য। জানি আমি এটাই হবে, কারণ তুই ওকে ভালোবেসে ফেলেছিস। সেটা প্রথমে না বুঝলেও এখন ঠিক বুঝতে পারছিস নিশ্চয়ই। এখনো সময় আছে বোন, এই বিয়েটা বন্ধ কর, না হলে তোর সাথে ভাইয়ার সাথেও জীবনটা সবকিছু শেষ হয়ে যাবে। 3টে জীবন একসাথে নষ্ট হয়ে যাবে। প্লিজ এমন করিস না। না আপু, যতই কষ্ট হোক না কেন মামুর কথার অবাধ্য হতে পারি না। মামুকে এইভাবে ছোট করতে পারবো না আমি। তাছাড়া জাংকুক ভাইয়া তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে এসব নিয়ে এত ভেবে কি লাভ বলো? এইগুলো তোর ভুল ধারণা। একটা সময় ছিল জাংকুক তোকে খুব ভালোবাসতো, কিন্তু পরে যা ঘটেছিল তাতে ও খেপে গিয়েছিল। আর এটা ওর জায়গা থেকে যে কেউ থাকলে সেটাই করতো। তখন এভাবে তোকে নিয়ে ভাবতো না, কিন্তু
এখন ভাবে, এখন ভালোবাসে, তাই তোকে চাই। জেদ কিংবা অভিমানের বশে এমন সিদ্ধান্ত নিস নাতে যাতে তিনজনকে কষ্ট পেতে হয়। আমি নিচে যাচ্ছি, যা সিদ্ধান্ত নিবি তুই নে। লাল বেনারসি লেহেঙ্গা পরে বসে আছে আমি সবার সামনে। বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। বুকের ভেতর জ্বর বয়েই যাচ্ছে, কেমন চিনচিন ব্যথা করছে বুকের মধ্যে। আমার অশান্তিটা বেড়েই চলেছে তার মধ্যে। কাজী সাহেব বলে উঠলেন, মা কবুল বলো। কথাটা শুনেই চমকে উঠলাম। কেন চমকালাম নিজেও জানি না। এটা তো হওয়ারই ছিল। কবুল বলার জন্য সবাই রীতিমতো জোর করছে আমায়, কিন্তু বলতে পারছি না, কোথায় যেন আটকে যাচ্ছে। বারবার গলা শুকিয়ে যাচ্ছে। গলা দিয়ে কথাটা বলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি আমি। এরই মধ্যে অনেকগুলো কথা শুনিয়ে দিলেন মামি আমাকে। তার মধ্যে নিজের মনকে শক্ত করে কবুল বলতে যাব, ঠিক তখনই একজনের গলা কানে এলো আমার। এই সুরটা যেন নিজের চেনা আমার। ইনি এখানে, কিন্তু এটা কি করে পসিবল? দাঁড়িয়ে আছে চোখের সামনে, ওনাকে নিজেকে দেখেই আমি বিশ্বাস করতে পারছি না। কি করে সম্ভব? চোখের কোণ দিয়ে জল পড়তে শুরু করলো, ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠলো আমার। দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম আমি। এটাই চির শান্তির জায়গা আমার। উনিও আমাকে আশ্রপৃষ্টে জড়িয়ে ধরলেন। অস্পষ্ট সুরে বলে উঠলাম আমি, আম্মু বলেই ডুকরে কেঁদে উঠলাম আমি। আমাকে জড়িয়ে আম্মুও কাঁদছে। অনেকক্ষণ পর এভাবে থাকার পর কেউ আমাকে আম্মুর কাছ থেকে ছাড়িয়ে নিল। এই বাজে খারাপ লোকটা কে সেটা দেখার জন্য চোখ তুলে তাকাতেই দেখলাম জাঙ্কুক ভাইয়া। আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, কাঁদিস নাতি, সব ঠিক হয়ে যাবে। যিশু, তুই বেঁচে আছিস? হ্যাঁ ভাইয়া, আমি বেঁচে আছি। কিন্তু তুই এতদিন কোথায় ছিলিস? আমরা তো কেউ কিচ্ছু জানি না। আর জাঙ্কুক তোকে পেলো কোথায়? তাহলে শোনো তোমরা, এখনো অনেক কিছুই আছে যেগুলো তোমরা জানো না। আমাদের অ্যাক্সিডেন্টটাও অ্যাক্সিডেন্ট ছিল না। কেউ একজন ইচ্ছে করে আমাদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয়। তখনই তের বাবাকে হারিয়ে ফেলি আমি, কিন্তু আমি বেঁচে যাই। এর পেছনে সেই লোকটা ছিল যে তেকে অপমান করতে চেয়েছিল। যখন আমরা জানতে পারি সেই লোকটা আমাদের খুব কাছের একজন, তখনই আমাদের মারার জন্য মরিয়া হয়ে ওঠে। সবার সামনে জাঙ্কুকে দোষী প্রমাণ করে নিজে বেঁচে যায়। আর আমরা ভুল বুঝি জাঙ্কুকে, কিন্তু আসল কালপ্রিট অবধি পৌঁছাতে পারিনি। আমিও বাঁচতাম না যদি না জাঙ্কুকের বন্ধু আমায় সেদিন বাঁচাতো। ওই দিন অ্যাক্সিডেন্টের পর আমাকে ইওনো ওখান থেকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু তখন আমায় চিনতো না ও। কিছুদিন আগে ইওনোর সাথে হসপিটালে যাই জাঙ্কুক, সেখানে গিয়ে আমাকে দেখে চিনে ফেলে। কিন্তু জাঙ্কুক উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আমাকে সুস্থ করে ফেলে। আম্মু, কি বলছো তুমি? তোমাদের মারার চেষ্টা করা হয়েছিল মানে? কে করেছিল এটা? কে, যার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি? আমি তোমাকেও কাছে পাইনি। কে সে আম্মু? নাম বলো। সবটা বলতেই তো এসছি আমি। কিন্তু ভাইয়া, তের এভাবে সেজেছে কেন? দেখে মনে হচ্ছে বিয়ের কোণে। হ্যাঁ রে যিশু, আজ তোর মেয়ের বিয়ে। আজ বড়ই খুশি দিন। কত আশা করেছিলি মেয়ের বিয়ে দিবি, নিজের চোখে দেখবি। দেখ, শেষ পর্যন্ত তাই হচ্ছে। বড় করে বিয়ের ব্যবস্থা করতে পারিনি, এটা ঠিক। ছোটখাটো ভাবে বিয়ে দিচ্ছি। তা তো ভালো কথা ভাইয়া, কিন্তু কার সাথে বিয়ে হচ্ছে? বর কে? ওই তো আমার বড় ছেলে আর তোর ভাইপো বুগাম। না ভাইয়া, এটা কিছুতেই হতে পারে না। এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কিচ্ছুতেই দেব না। কারণ ওই সেই ছেলে যে তেকে অসম্মান করতে চেয়েছিল, আর সেটা আমরা জানতে পারাই আমাদের মেরে ফেলার প্ল্যান করেছিল। এবং ফাইনালি আমাকে মারতে পারেনি, কিন্তু তের বাবাকে ঠিকই মেরে দিয়েছে। আর এই ভালো মানুষটা ওর মুখোশ। লোক সমাজে সকলের সামনে ভালো হলেও পিছনে একটা নোংরা কুৎসিত মনের মানুষও। তাই তোর ক্ষতি করতে চেয়েছিল সেদিন। ও তোর বাবার খুনিতে, তোর বাবার খুনি। ভাইয়া, আমি যা বলছি সব সত্যি। না, এটা হতে পারে না। আমার বুগাম এরকম ছেলেই না। না আন্টি, উনি যা বলছেন একদম সত্যি, একটাও মিথ্যে নয়। আমাকে সেদিন মৃত্যুর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল। সেদিন নিজের প্রাণের ভয়ে আমি জাঙ্কুককে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজ চুপ করে থাকবো না। ওই সেই যে এই সব কিছু ঘটিয়েছে, ভদ্র সমাজের আড়ালে মুখোশধারী একটা শয়তান। ওহো, এখন তো সবাই সবটা জেনে গেছো, তাহলে আর লুকোনোর কিচ্ছু নেই। হ্যাঁ, আমি সবকিছু করেছি। বুগান, তুই? কিন্তু কেন? হ্যাঁ বাবা, আমি।
কারণ আমি তেকে ভালোবাসতাম, কিন্তু ওই মেয়েটা আমাকে ভাইয়া ছাড়া কিচ্ছু ভাবতো না, সেটা সহ্য করতে পারতাম না আমি। আর ঠিক সেই কারণে ওই দিন ওকে অসম্মান করার প্ল্যানটা করি, যাতে ফুফি আর ফুপা পরিবর্তে আমাকে ওকে দিয়ে দেয়, বিয়ে করতে বাধ্য হয় তেও আমার সাথে। তখন তো সমাজ ওকে কোনোভাবেই মেনে নিত না, কেউ তো ধর্ষিতা মেয়েকে বিয়েও করতে চাইবে না। কিন্তু জাঙ্কুক আমার সব প্ল্যানে জল ঢেলে দিল। তাই নিজেকে বাঁচাতে আর আমি আয়ুকে ব্যবহার করি, সব কিছু আমার নিজের মতোই সাজাই, কিন্তু ফুফা আবার সব গড়বিল করে দেয়, কোথা থেকে যেন সব কিছু জেনে যায়। তাই সেদিন ওদের শেষ করা ছাড়া আমার কোনো উপায় থাকে না। কিন্তু এত কিছুর পরেও ফুপি তুমি বেঁচে গিয়ে সবকিছু আবার পানি ঢেলে দিলে। এই তোমাকে বাঁচাতে কে বলেছিল? ফুপার সাথে মরতে পারলে না? যদি মরে যেতে তাহলে আমাকে এই দিন দেখতে হতো না, সকলের সামনে এত ছোট হতে পারতো না। যে হোক, আচমকাই বুগামকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। আজ আমার ভাবতেও খারাপ লাগছে, তুই আমার বড় ছেলে, তোকে সবসময় জাঙ্কুকের থেকে ভালো আর সেন্সিটিভ মনে করে এসেছি, আর আজকে না তোর আসল রূপটা এইভাবে বেরোলো। সত্যি তোকে আমরা চিনতে পারিনি, তুই মানুষ নস, আস্ত একটা শয়তান। এত ছিছি করো না, এখানে শয়তানের কি দেখলে তুমি বাবা? আর এই তেকে আমি সবসময় ভালোবেসে এসেছি, কিন্তু ও আমাকে পাত্তা দেয়নি, তাই বাধ্য হয়েছি ওই দিন ওই ব্যবহার করতে। আমি এমনই তে, আর আমি তোমার সেই যে লাভার নই তে, আমি তোমার ডেভিল লাভার। থামো ভাইয়া, এটা কখনো তোমার ভালোবাসা হতেই পারে না। তুমি তের সাথে যা করেছো সেইগুলো কোনো মানুষ মানুষের সাথে করে না। নিজের ফুপি ফুপাকে শেষ করতেও চেয়েছিলে, একবারও ভাবোনি তুমি। অফিসার, ওনাকে অ্যারেস্ট করো। আমাকে অ্যারেস্ট করবে? এখানে কারোর এত ক্ষমতা নেই রে ভাই। তাই নাকি? অ্যারেস্ট করবেন? দেখি কার কত ক্ষমতা আপনাদের। বলেই তের মাথায় গান তাক করে। আর কেউ যদি এক পা এগোয় তাহলে এখানেই তেকে ঠুস করে হাওয়া করে দেব আমি। অফিসার, আপনাদের টিমকে পিস্তল নামাতে বলেন, না হলে কিন্তু এক্ষুনি শেষ করে দেব আমি ওকে। না না, তেকে তুমি ছেড়ে দাও। বোকাম, প্লিজ ওর ক্ষতি করো না। আর ওর জন্যই মরতে মরতে বেঁচে উঠেছি আমি, এখন ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? এত কিছুর পরেও জাংকুক থেমে থাকে না, আস্তে আস্তে এগিয়ে আসে তের দিকে। জাংকুক, যেখানে আছিস সেখানেই থাক, না হলে কিন্তু তেকে মেরে ফেলবো। কে না করেছে তোমায়? মেরে দাও ওকে, ও মরে গেলে কিচ্ছু যায় আসে না আমার। তাই তুমি ওকে কি করে না করলে সেটা আমার দেখার বিষয় নয়। জাংকুক, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি কি দেখেছো? এই বলেই জাংকুক এক লাথি মারলেন ওনার হাতে। বন্দুকটা হাত থেকে ফসকে পড়ে গেল ওনার হাত থেকে। সেই সুযোগে বন্দুকটা আর আমাকে নিজের আয়ত্তে নিয়ে নিলেন উনি। ঠিক তখনই বুগামকে পুলিশ ধরে ফেলে। দেখলে তো ভাইয়া, কে কাকে ধরে। আর তে শুধু আমার। আগে যেন কি বলছিলে তুমি? তুমি ওর ডেভিল লাভার। কথাটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে, কেন জানো? কারণ তুমি হলে ওর কখনো ভালোই বাসনি, আর যদি ভালোবাসতে তাহলে ওর ক্ষতি করতে পারতে না। এসব চিন্তাও মাথায় আসতো না তোমার। ও তোমার ভালোবাসা, আর সেই ভালোবাসাকে কি দিয়েছো তুমি? কিচ্ছু না, উল্টে ওর চাচা চাচিকে নিজের দলে টেনে ওর মাথার ছাদটা কেড়ে নিয়েছো। বাড়ি ছাড়া করে এ বাড়িতে সকলের অত্যাচার সহ্য করে বাবার রাজকুমারীকে চাকরানি বানাতে বাধ্য করেছো। এইগুলো ছিল তোমার ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তুমি জানোই না। তে কেন, কোনো মেয়েকেই ভালোবাসার কোনো যোগ্যতা নেই তোমার। অফিসার, ওনাকে নিয়ে যান। ফুপি, আমি একটা কথা বলতে চাই। আমি জানি তুমি আমায় ফেরাবে না, আমি তেকে বিয়ে করতে চাই। হয়তো তোমাদের মতো এত আদর যত্নে রেখে দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, ওকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। বিলাসিতার অভাব হতে পারে, কিন্তু ভালোবাসার কোনোদিন অভাব হবে না। হ্যাঁ রে জিসু, আমি এক ছেলের জন্য ওকে সাজিয়েছিলাম, কিন্তু সে যে এতটা খারাপ হবে বুঝতে পারিনি। তাই তোর কাছে তেকে আমি আমার জাংকুকের জন্য চাই, তুই দিবি না আমায়? কেন দেব না ভাইজান, এটা তো খুশির কথা। তে আমার জাংকুকের বউ হবে, আর আমি জানি জাংকুক, তোমার কাছে তে কখনো খারাপ থাকবেই না, সব সময় ভালো থাকবে। না আম্মু, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। তুমি জানো না উনি আমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছেন, তাই এমন বলছো। এই যে আপনি আর বুগাম ভাইয়ার সাথে কোনো তফাৎ নেই, দুজনেই এক। আপনি এতদিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি, কারণ আমাদের মাথার উপরে ছাদ ছিল না তখন। এখনো নেই, কিন্তু আজ আমি একা নই, আমার আম্মু আছে আমার সাথে। কে বলেছে তোর মাথার উপরে ছাদ নেই? এই তো বলেই আমার হাতে একটা কাগজ এগিয়ে দিলেন।
কাগজটা হাতে নিয়ে রীতিমতো আমি শকড। এটা তো আমাদের সকল প্রপার্টি কাগজ, আর কিন্তু এটা তো আমার নামে হলো কি করে? এটা তো ওরা সব নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল। প্রশ্ন চোখে তাকালাম ওনার দিকে আমি। কি বিশ্বাস হচ্ছে না? হওয়ার কথাও না। এইসব আমি ওদের কাছ থেকে ফিরিয়ে এনেছি। হ্যাঁ, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, জানাই তাই বলেছি, কিন্তু তার পেছনে সব কারণ তো জানিস। তুই বিশ্বাস করতে, ওই দিনের ঘটনার আগে তোকে নিয়ে কখনো অন্য কিছু ভাবিনি আমি, কিন্তু ওই দিনের পর আমার মনে তোকে নিয়ে ভাবতে বাধ্য হয়েছি। আর তোর করা অপমানগুলোকে ফেরত দেওয়ার জন্যই নিজের অনিচ্ছা সত্ত্বেও তোকে অপমান করেছি। নিজের অপমানের জ্বালা মেটাতাম। আর ওই দিন শুধুমাত্র তোর বিয়ে ভাঙার জন্য ওই নাটকটা করেছিলাম, আর কিচ্ছু নয়। যদি এটা না করতাম তাহলে তোর বিয়ে ওই ছেলেটার সাথে হয়ে যেত, যেটা মানতে পারতাম না আমি। এই ক্ষমা করে দে না প্লিজ আমায়। আমি যা কিছু করেছি ভুল করেছি, প্লিজ ভুলের মাফ করে দে। সরি মিস্টার জাঙ্কুক, সেই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। সব কিছু মনে আছে আমার। আজ আমার প্রপার্টি ফিরিয়ে দিয়েছেন বলে আমি সব কিছু ভুলে যাব, এমনটা তো হতে পারে না। তুই আমার কথাটা শোন। আমি জানি জাঙ্কুক তোর সাথে কি কি করেছে, ও সবটা বলেছে আমায়। এখন নিজের করা কাজের জন্য অনুতপ্ত, আর তাই বলছি জাঙ্কুকের জন্যই তোর মা বেঁচে আছে। আগে কি করেছে না করেছে তা নিয়ে ভাবিস না, কারণ তুই তো জানিস বোগামের করা কাজের জন্য কতটা কষ্ট সহ্য করেছে, সকলের কাছে কতটা অপমান সহ্য করেছে। তাই আমার মনে হয় ওকে একটা সুযোগ দেওয়া উচিত তোর। আই এম সরি আম্মু, এটা কোনো খেলা নয় যে আমি আরেকটা সুযোগ দেব। এটা আমার সারা জীবনের ব্যাপার, তাই ভুল মানুষকে ভুল করে সুযোগ দিতে চাই না আমি। বাদ দাও ফুপি, তুই আমায় ক্ষমা করবি না তো? বিয়ে করবি না তো আমায়? ঠিক আছে থাক, তুই তোর জেদ নিয়েই থাক। চলে যাচ্ছি আমি, আর কখনো তোকে জ্বালাতন করব না। আজকের পর তোর সামনে কোনোদিন আসবো না। তুই যখন আমাকে চাস না তখন বেঁচে থেকে কি লাভ বল? কোথা থেকে যেন একটা ছুরি নিয়ে এসে হাতে শিরা বরাবর ধরলেন উনি। ওনার এমন কাণ্ডে উপস্থিত সকলেই অবাক। আমিও যে কম অবাক হইনি তা নয়। উনি এরকম পাগলামি করবেন ভাবতেই পারিনি। আমি এখন কি করব? তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে আমি এই জীবন রেখে কি করব বল? শেষ করে দেব আমি নিজেকে। নাও ইওর চয়েস। তুই কি চাস, আমার মৃত্যু নাকি আমার ভালোবাসা, কোনটা? সবাই বিভিন্ন ভাবে আশপাশ থেকে বোঝাতে লাগে আমায়, কিন্তু আমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছি। আমিও চাই না ওনার মৃত্যু, কারণ বড্ড ভালোবেসে ফেলেছি যে ওনাকে। আর ভালোবাসার মানুষের মৃত্যু কখনোই কাম্য হতে পারে না কারো কাছে। তুই আমায় বিয়ে করবি না তো? ঠিক আছে, ভালো থাকিস। এই বলেই উনি ছুরিটা নিয়ে হাত কাটতে শুরু করলেন। না, আপনি ওটা ফেলে দিন বলছি। আপনি এটা করতে পারেন না, ওটা ফেলে দিন। না, আগে বল বিয়ে করতে রাজি আর আমায় ক্ষমা করেছিস, তবেই ফেলবো। হ্যাঁ, আমি সবকিছুতে রাজি, তবু ওটা ফেলে দিন প্লিজ। নে, ফেলে দিলাম বলেই ছুরিটা হাত থেকে ফেলে দিয়ে একটা ডেভিল স্পাইন দিলেন। এবার হ্যাপি? আর কাঁদিস না। আমার একদম কাছে এসে ফিসফিস করে বলে উঠলেন উনি, আমি তোর ডেভিল লাভার। কিচ্ছু হয়নি, আর হতেও দেব না। তোকে বিয়েতে রাজি করানোর জন্য ছোট্ট একটা নাটক ছিল আমার। আমি জানতাম আমার মৃত্যু কখনোই তুই চাইবি না। শালা ধলা ইন্দুরের বাচ্চা শয়তান, কি আমি তোকে সাধে বলি? ডেভিল বলি কি আমি সাধে নাকি? আমাকে বোকা পেয়ে কিভাবে কার্যসিদ্ধি করে নিল, আর আমি টেরই পেলাম না। বিয়ে সম্পূর্ণ অনেক আগে হয়ে গেছে, তাই এখন বাসর ঘরে বসে আছি। ঠিক এমন সময় জাঙ্কুক ভাইয়া এলেন আমার রুমে। ওনাকে দেখেই বিছানা থেকে উঠে হাঁটা দিলাম ওয়াশরুমের উদ্দেশ্যে। ঠিক তখনই উনি বলে উঠলেন, কি রে, কোথায় যাস? ওয়াশরুমে গিয়ে কতক্ষণ বাঁচবে আমার হাত থেকে? সেই তো এখানেই আসতে হবে আমার কাছে। এবার উনি আমাকে একদম নিজের সাথে মিশিয়ে নিলেন, জড়িয়ে ধরলেন আমায়। জানিস তো, তোর এই পালানো ভাবটাই আমি টলারেট করতে পারি না, খুব কষ্ট দেয় আমায়। আই একটু বসি। এবার আমাকে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসালেন উনি। এখান থেকে জানলার চাঁদটা সরাসরি দেখতে পাওয়া যায়। ওনাকে জড়িয়ে ধরে থাকায় গলার কাছে হঠাৎ ঠান্ডা অনুভব করায় একটু ওনার মুখ তুলে দেখি উনি কাঁদছেন। এ কি, আপনি কাঁদছেন? ওনার কান্না দেখে নিজেকে আর শান্ত রাখতে পারছি না আমি জানি আমার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই না রে? প্লিজ একটু কাঁদতে দে। এত কষ্ট দেওয়ার ফল আজকে একটু কেঁদে হালকা হতে চাই আমি। আপনি প্লিজ আর কাঁদবেন না। আচ্ছা, কাঁদবো না। তাহলে বল, ভালোবাসিস আমায়? ভালোবাসি। যেখানে হাঁটবো দুজনে, থাকবো কাছাকাছি, তুই থাকবি তো তোর ডেভিল লাভারের পাশাপাশি? থাকবো।
আমার মিস্টার ডেভিল। এবার জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে আস্তে আস্তে আবারও ঘাড়ে কামড় বসিয়ে দিলেন। আহ, এটা কি ধরনের অসভ্যতা? বারবার ঘাড়ে কেন কামড় দেন? ওরে পাগলি, এটা অসভ্যতা নয়, এটা তোর ডেভিল লাভারের ভালোবাসা। এরকম শত অত্যাচার সহ্য করতে হবে তোকে, বিকজ ইউ আর মাই ডেভিল লাভার। বলেই দুজন মিলে হেসে উঠলো।